প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা রাখি সবাই সুস্থ আছো। আমরা আলোচনা করতেছি ইলেকট্রোকেমিস্ট্রি। আমরা গত ক্লাসের মৌলিক বিষয়সমূহ আলোচনা করেছি। আজকে আলোচনা করব তড়িৎ বিশ্লেষণ সম্পর্কিত ফ্যারাডের সূত্র, যেটা আমাদের এসএসসি লেভেলও আছে। এটা অনেক সহজ জিনিস, তোমরা আশা করি সহজে বুঝতে পারবে। আসো আমরা দেখি আমাদের ফ্যারাডের সূত্রটা কি। 1836 সালে মাইকেল ফ্যারাডে প্রথম যে সূত্রটা দেন তড়িৎ বিশ্লেষণ সম্পর্কিত, সেই সূত্রটাকে বলা হয় ফ্যারাডের প্রথম সূত্র। সেই সূত্রটা কি? আসলে আমরা জানি তড়িৎ বিশ্লেষণটা কি। আমরা যদি আগে একটু দেখে নিই। তড়িৎ বিশ্লেষণ হচ্ছে আমাদের একটা দ্রবণ থাকবে, একটা কি থাকবে? দ্রবণ থাকবে, যার নাম হলো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। দুটি দণ্ড থাকবে, তাদের নাম হলো তড়িৎদ্বার। একটা নাম অ্যানোড, একটা নাম ক্যাথোড। এদেরকে একটা ব্যাটারির সাথে যুক্ত করলে, ব্যাটারি ধনাত্মক প্রান্ত ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত করলে তাদের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটবে। এই প্রক্রিয়াটার নাম হলো তড়িৎ বিশ্লেষণ। এই তড়িৎ বিশ্লেষণ করতে গিয়ে বিজ্ঞানী ফ্যারাডে যে সূত্র দিয়েছেন তার নাম হলো ফ্যারাডের সূত্র। সেই সূত্রটা কি? তড়িৎ বিশ্লেষণের সময় ওই দ্রবণে যে তড়িৎ প্রবাহ করা হয়, তড়িৎ প্রবাহের ফলে ক্যাথোডে অথবা অ্যানোডে সঞ্চিত পদার্থের ভর হবে ওই ব্যবহৃত তড়িতের সমানুপাতিক। যদি আসলে আমরা দেখি, যদি আমরা এই তড়িৎ বিশ্লেষণের সময় এখানে যদি কিউ পরিমাণ তড়িৎ প্রবাহ করা হয়, আর ক্যাথোডে বা অ্যানোডে যদি ডাব্লিউ পরিমাণ পদার্থ জমা হয়, তাহলে কিউ পরিমাণ তড়িৎ প্রবাহ করলে ডাব্লিউ পরিমাণ পদার্থ জমা হলে ফ্যারাডের প্রথম সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি ডাব্লিউ সমানুপাতিক হচ্ছে কি কিউ। বা এটাকে লেখা থাকে ডাব্লিউ সমান জেড কিউ। জেডটা কি? যেটার নাম হলো তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। নতুন একটা ওয়ার্ড, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কাকে বলে যদি আমরা ডেফিনিশন দিতে চাই, তাহলে এটাকে এই ফরম্যাটে লেখা যায়। আবার লেখা যায় W = আমরা জানি Q সমান IT, তাহলে এখানে লেখা যায় ZIT। তাহলে আমরা এখান দিয়ে আরেকটা সূত্র পেলাম। তাহলে দুটো সূত্র, W = ZQ, W = ZIT। আসলে যদি আমরা তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কাকে বলে এই ডেফিনিশন দিতে যাই, তাহলে আমরা লিখতে পারি Z = W/Q। এখন যদি Q সমান 1 কুলম্ব হয়, অর্থাৎ তড়িৎ বিশ্লেষণের সময় যদি 1 কুলম্ব বিদ্যুৎ ব্যবহার করা হয়, তখন তড়িৎদ্বারে সঞ্চিত পদার্থের পরিমাণই হচ্ছে তার তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। দেখো Q সমান যদি 1 কুলম্ব হয়, সুতরাং Z = W। তাহলে আবার বলতেছি, কোন তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে 1 কুলম্ব বিদ্যুৎ প্রবাহিত করলে তড়িৎদ্বারে সঞ্চিত পদার্থই হচ্ছে তার তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। যদি এই ডেফিনিশন থেকে আমরা কিভাবে লিখব? W যদি I = 1 অ্যাম্পিয়ার, T = 1 সেকেন্ড, তখন W = Z। দেখো এই ডেফিনিশন অনুযায়ী বলতে পারি কোন তড়িৎ বিশ্লেষণের সময় কোন ওই তড়িৎ বিশ্লেষ্য দ্রবণে 1 সেকেন্ড ব্যাপী 1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত করলে ক্যাথোডে সঞ্চিত পদার্থের পরিমাণই হচ্ছে তার তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। এই ডেফিনিশন দিলে হবে, এই ডেফিনিশন দিলে হবে। তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের একক কি? একক হচ্ছে গ্রাম পার কুলম্ব। এটা হচ্ছে গ্রাম একক, এটা হচ্ছে তার কুলম্ব একক। তাহলে গ্রাম পার কুলম্ব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ককে আমরা কিভাবে হিসাব করব? এটা হিসাব করা হয় এইভাবে। দেখো, তাহলে আমরা শিখলাম কি W = ZIT। আচ্ছা, Z কিভাবে হিসাব করো? Z কে বলা হয় তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। Z কে লেখা হয় M NF। M
হচ্ছে তার আণবিক ভর বা তার পারমাণবিক ভর, n হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন ট্রান্সফার, বিক্রিয়ার সময় যতটা ইলেকট্রন সে ত্যাগ করে, অথবা যা তার যোজনী, ওই ধাতুর যোজনী। ফ্যারাডে হচ্ছে 1 ফ্যারাডে মানে 96,500 কুলম্ব, অর্থাৎ আমরা লিখতে পারি গ্রাম পরমাণু ডিভাইডেড বাই যোজনী ইনটু 96,500 কুলম্ব। তাহলে এই কোন দ্রবণের মধ্যে 96,500 কুলম্ব এবং তার যোজনী গ্রাম পরমাণুকে বাদ করলে আমরা তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক পেয়ে যাব। আমাদের এই ফ্যারাডের প্রথম সূত্র সম্পর্কিত ইম্পর্টেন্ট অঙ্কগুলো আমাদের পরীক্ষায় আসে, এটা আমাদের জানতে হবে। তাহলে ফ্যারাডের প্রথম সূত্র থেকে আমরা দুটো সূত্র জানলাম, একটা হলো W=ZQ, একটা হলো W=ZIT। এখন শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমাদের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক আমরা কিভাবে হিসাব করি? গ্রাম পরমাণুকে তার যোজনী এবং 96,500 দ্বারা ভাগ করলে তাহলে যেটা হবে তার গ্রাম, তার হলো তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। যেমন এমসিকিউ তে আমাদের আসবে হাইড্রোজেন এর তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কত, তারপর কি গ্রাম পরমাণু কত 1.008, যদি 1 96,500 0.0104। তেমনি সিলভার এর তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক 108 ভাগ 1 ইনটু 96,500 0.829। তারপরে কপার এর তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক 63.5, তার যদি 2 ইনটু 96,500 0.000329। এদের একক কি? গ্রাম পার কুলম্ব। তাহলে জবার একক কি? গ্রাম পার কুলম্ব, গ্রাম পার কুলম্ব, গ্রাম পার কুলম্ব। এটি আমরা মুখস্থ রাখবো, কারণ আমাদের এমসিকিউ তে যাওয়ার বলতেছে হাইড্রোজেনের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক তে এমসিকিউ তে আমরা দেখবে সাথে সাথে এটা অ্যানসার লিখবো। মুখস্থ করুন, তিনটা মাত্র, হাইড্রোজেন, সিলভার, কপার। এইভাবে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক হিসাব করা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ফ্যারাডের এই প্রথম সূত্র থেকে আমরা আরো বিভিন্ন বিষয় জানতে পারি। কিরকম দেখি আমরা? সিলভার প্লাস একটা ইলেকট্রন গ্রহণ করে কিসে রূপান্তর হবে? সিলভার ধাতুতে রূপান্তর হবে। তাহলে এখানে ইলেকট্রন কয় মোল ব্যবহার হয়েছে? 1 মোল। তাহলে 1 মোল ইলেকট্রন ব্যবহার হয়ে সে কতটুকু সিলভার তৈরি করলো? 108 গ্রাম সিলভার তৈরি করলো। আবার 1 মোল সমান হলো 1 ফ্যারাডে, তার মানে 1 মোল সিলভার প্লাস ইকুইভ্যালেন্ট টু 1 মোল ইলেকট্রন ইকুইভ্যালেন্ট টু 1 মোল ফ্যারাডে বা 1 মোল ফ্যারাডে বা 1 ফ্যারাডে বিদ্যুৎ ব্যবহার করে আমরা 108 গ্রাম সিলভার পাই। তাহলে এক যদি ধাতু একটি ইলেকট্রন অথবা 1 ফ্যারাডে বিদ্যুৎ ব্যবহার করে 1 মোল ধাতুতে রূপান্তর হয়। যদি আমরা এটাকে দ্বিধনাত্মক ব্যবহার করি, কপার 2 প্লাস, তাহলে দুইটি ইলেকট্রন গ্রহণ করে তারা কপার ধাতুতে রূপান্তর হয়। তাহলে এখানে কয় মোল ইলেকট্রন ব্যবহার হয়েছে? 2 মোল। এজন্য এখানে 2 ফ্যারাডে বিদ্যুৎ ব্যবহার হবে। এটা 1 মোল কপার হচ্ছে, 1 মোল কপার পাওয়া 63.5 গ্রাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি আমরা ক্রোমিয়াম ব্যবহার করি, ক্রোমিয়াম 3 প্লাস, তাই তাকে চার্জ মুক্ত করতে 3 ইলেকট্রন লাগবে। তাহলে ক্রোমিয়াম, তাহলে এখানে কত বিদ্যুৎ লাগবে? 3 ফ্যারাডে লাগবে। তাহলে আমরা কি শিখলাম? এক যদি আয়নকে চার্জ মুক্ত করতে 1 ফ্যারাডে বিদ্যুৎ প্রয়োজন, বি যদি আয়নকে চার্জ মুক্ত করতে 2 ফ্যারাডে বিদ্যুৎ প্রয়োজন, 3 যদি আয়নকে চার্জ মুক্ত করতে 3 ফ্যারাডে বিদ্যুৎ প্রয়োজন। এখন আমার এমসিকিউ প্রশ্ন আসলো, অ্যালুমিনিয়াম 3 প্লাস কে চার্জ মুক্ত করতে কত ফ্যারাডে বিদ্যুৎ লাগবে? সহজ, এটা 3 যদি, সুতরাং 3 ফ্যারাডে বিদ্যুৎ প্রয়োজন লাগবে। ক্যালসিয়াম 2 প্লাস, এটাকে চার্জ মুক্ত করতে কতটুকু লাগবে? 2 ফ্যারাডে বিদ্যুৎ লাগবে। আমাদের সোডিয়াম প্লাস কে চার্জ মুক্ত করতে কত ফ্যারাডে বিদ্যুৎ লাগবে? 1 ফ্যারাডে বিদ্যুৎ। তাহলে আমরা কি শিখবো? এক যদি আয়নকে
তার ধাতুতে রূপান্তর করার জন্য 1 ফ্যারাডে লাগবে। ডি যেটাকে তার আয়ন থেকে তার চার্জ মুক্ত করতে 2 ফ্যারাডে লাগবে। 3 যোজিকে চার্জ মুক্ত করতে 3 ফ্যারাডে লাগবে। আশা করি এই ব্যাপারগুলো সবাই বুঝতে পেরেছে। শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি বোর্ডের অঙ্কটা একটু দেখি, দেখো অ্যালুমিনিয়াম সালফেটের জলীয় দ্রবণে 0.2 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 25 মিনিট ধরে চালনা করলে কতটুকু ধাতু জমা হবে। তাহলে এই ধরনের অঙ্ক আসলে আমরা যে সূত্র দিয়ে করব সেটি হচ্ছে W=ZIT। আগে আমরা দেখি কি কি ইনফরমেশন আমাদের দেওয়া আছে। বিদ্যুৎ আই, এর মান হচ্ছে কত 0.2 অ্যাম্পিয়ার। মনে রাখতে হবে এখানে এর আইটা হবে অ্যাম্পিয়ারে, টিটা হবে সেকেন্ডে, ডাব্লিউ এর একক হচ্ছে গ্রামে। আবার বলতে আই হবে অ্যাম্পিয়ারে, টি হবে আমাদের সেকেন্ডে, পরিমাণ হবে আমাদের গ্রামে। আচ্ছা কত সেকেন্ড? 25 মিনিট। তাহলে 25 * 60, 25 মিনিটকে আমরা সেকেন্ডে রূপান্তর করলাম। কতটুকু পদার্থ জমা হবে? W=ওয়াট গ্রাম। আমাদের এখানে কি জানা নাই? Z জানা নাই। তাহলে আমরা এটা কিভাবে লিখব? Z=MIT/NF। তাহলে M হচ্ছে তার গ্রাম পরমাণু, N হচ্ছে তার যোজনী, F হচ্ছে তার ফ্যারাডে। আচ্ছা আমরা মান বসাই। আমরা জানি এখানে কোন ধাতুটা জমা হবে তড়িৎ দ্বারে? অ্যালুমিনিয়াম ধাতুটা জমা হবে। তাহলে অ্যালুমিনিয়ামের পারমাণবিক ভর কত? 27। তার যোজনী কত? 3। ফ্যারাডে হতো 96,500 কুলম্ব ইনটু আই কত অ্যাম্পিয়ার? 0.2 ইনটু সময় 25 ইনটু 60। তাহলে আমরা একক গ্রাম। তাহলে অ্যানসার হচ্ছে কত? 0.03 গ্রাম। তাহলে আমাদের উত্তর হচ্ছে 0.03 গ্রাম অ্যালুমিনিয়াম ধাতু এখানে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি পরের অঙ্কটা দেখি, দেখো এখন আমরা অ্যালুমিনিয়াম সালফেটের পরিবর্তে কি নিলাম? তুতের জলীয় দ্রবণে, তুত এর জলীয় দ্রবণে 0.2 অ্যাম্পিয়ার 25 মিনিট ধরে চালনা করলে কতটুকু ধাতু জমা হবে। তাহলে এখন আমাদের পরিবর্তন করে তুতের দ্রবণ, আমরা জানি কি তুতের দ্রবণ হলো কপার সালফেট ইনটু 5 ওয়াটার, এটাকে বলা হয় তুতের দ্রবণ। তাহলে এখানে কোন ধাতুটি জমা হবে? এখানে কপার ধাতুটি জমা হবে। কপার সালফেটকে তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে কপার জমা হবে। তাহলে আমাদের সূত্র আগের মতো দেওয়া আছে, আই এত, টি এত, W=ওয়াট। তাহলে W=ZIT/MIT/NF। শুধু আমাদের পরিবর্তন দেখো, তার পারমাণবিক ভর, কোন ধাতুটি পারমাণবিক ভর আমাদের জানতে হবে। কপারের পারমাণবিক ভর কত? 63.5। তার যোজনী কত? তার যোজনী 2। শুধু এখানে চেঞ্জ হবে, ক্যালকুলেশন করলে যে রেজাল্ট আসবে এটি হচ্ছে এখানে কতটুকু ধাতু জমা হবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি এখন 3 নাম্বার অঙ্কটা দেখি, যে নিকেল সালফেট একটা দ্রবণ আছে, কতটুকু আয়তন? 250 ml, 0.5 মোলার। এই দ্রবণের মধ্যে তড়িৎ বিশ্লেষণ করার সময় 500 মিলি অ্যাম্পিয়ার বিদ্যুৎ চালনা করা হয় 0.5 আওয়ার্স। তাহলে প্রশ্ন হচ্ছে দ্রবণের পরিবর্তিত ঘনমাত্রা কত হবে? তার যে আগে ঘনমাত্রা ছিল 0.5 মোলার, এখন তার মধ্যে তড়িৎ বিশ্লেষণ করলে এত অ্যাম্পিয়ার বিদ্যুৎ এত সময় ধরে তড়িৎ বিশ্লেষণ করলে তার ঘনমাত্রা কত পরিবর্তন হবে। আলটিমেট আমরা তার কি বাইর করব? কতটুকু পদার্থ এখানে তড়িৎ বিশ্লেষণ করার পরে জমা হয়েছে সেটা দিয়ে তার ঘনমাত্রা আমরা নির্ণয় করব। তাহলে আমাদের প্রথমে কি জানতে হবে? তড়িৎ বিশ্লেষণের সাহায্যে এখানে কি বিক্রিয়া ঘটে। আমরা কোন দ্রবণ নিছি? নিকেল সালফেট। তাহলে নিকেল সালফেট ক্যাথোডে বিক্রিয়া কি হবে? ক্যাথোড বিক্রিয়া। তাহলে নিকেল 2+ দুইটা ইলেকট্রন গ্রহণ করে কি ধাতুতে রূপান্তর হয়? নিকেল ধাতুতে রূপান্তর হয়। তাহলে আমাদের জানতে হবে এখানে নিকেল কয়টি ইলেকট্রন গ্রহণ করেছে? 2টি ইলেকট্রন গ্রহণ করেছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন দেখব নিকেল তড়িৎ বিশ্লেষণের সময় কতটুকু পদার্থ এখানে ক্যাথোডে জমা হয়েছে। আমরা দেখি কি সূত্র আমরা জানি, W=ZIT। আসলে কি কি ইনফরমেশন আমরা দেওয়া আছে দেখি। আই এর মান দেওয়া আছে 500 মিলি অ্যাম্পিয়ার। আমরা বলছিলাম আই এর একক কত হবে? আই এর একক হবে অ্যাম্পিয়ারে। তাহলে 500 অ্যাম্পিয়ারকে যদি মিলি অ্যাম্পিয়ার 500 ইনটু 10⁻³ অ্যাম্পিয়ার। আমরা বলছিলাম টাইম 0.5 আওয়ার্স। তাহলে আমরা বলছি এটা সেকেন্ডে কনভার্ট করতে হবে। এটা কনভার্ট করব কিভাবে?
0.5 আওয়ারকে আমরা আগে 60 মিনিট নিব এবং 60 সেকেন্ডে রূপান্তর করব। পদার্থ কতটুকু জমা হবে আমরা সেটা বাইর করব। আচ্ছা জেড এর মান সূত্র কি এম এন এফ আই টি। এখানে কোন ধাতুটি হচ্ছে? নিকেল ধাতুটি। তাহলে তার পারমাণবিক ভর কত এটা আমাদের জানা লাগবে। নিকেলের পারমাণবিক ভর কত? 58.7। তাহলে আমরা লিখব 58.7। এন্ড তার যোজনী কত? কয়টা ইলেকট্রন গ্রহণ করে? তার যোজনী কিভাবে হিসাব করব? তার যতটা ইলেকট্রন গ্রহণ করে তার যোজনী তত। তাহলে 2 এফ হলো 96,500 ইনটু আই এর মান কত? 500 ইনটু 10⁻³ টি এর মান কত? 0.56060। তাহলে 2.74 গ্রাম আমাদের তড়িৎ বিশ্লেষণে নিকেল সালফেট থেকে নিকেল এখানে আসি জমা হয়। এখন আমরা দেখব তড়িৎ বিশ্লেষণ করার আগে নিকেলের পরিমাণ কতটুকু ছিল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি আমরা এখানে লিখি তড়িৎ বিশ্লেষণের পূর্বে এর ভর কতটুকু আছে? আমরা তড়িৎ বিশ্লেষণ করলাম 2.74 গ্রামে রূপান্তর। তার আগে সে কতটুকু ছিল? তাহলে কোন সূত্র দ্বারা ভর বাই করে? S = 1000 W/mv। সুতরাং W = কি হবে? S mv/1000। S এর মান কত? ঘনমাত্রা 0.5 দেওয়া আছে 0.5। তার আয়তন কত? আয়তন হলো 250। তার আণবিক ভর কত? 58.7 ডিভাইড বাই 1000 হয় 7.34 গ্রাম। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথমে নিকেলের পরিমাণ ছিল 7.34 গ্রাম। সে বিক্রিয়া করে তড়িৎ বিশ্লেষণে অংশগ্রহণ করে সেখান থেকে কতটুকু জমা হয়ে গেছে? 2.74 গ্রাম নিকেল ক্যাথোডের গায়ে জমা হয়ে গেছে। তাহলে আর কতটুকু পদার্থ অবশিষ্ট আছে? সুতরাং দ্রবণে অবশিষ্ট নিকেল 2+ এর পরিমাণ ইকুয়াল টু কত? 7.34 মাইনাস 2.74 ইকুয়াল 4.6 গ্রাম। তাহলে দ্রবণে এখন 4.6 গ্রাম নিকেল এখনো অবশিষ্ট আছে। তাহলে তার ঘনমাত্রা কত হবে? এখন আমরা এই সূত্র দিয়ে আবার বাইর করব। তাহলে অবশিষ্ট বা পরিবর্তিত ঘনমাত্রা, তাহলে পরিবর্তিত ঘনমাত্রা S = 1000 W/mv। সুতরাং S = 1000 W কতটুকু? তার পরিমাণ 4.6। m হচ্ছে আণবিক ভর কত? আণবিক ভর 58.7। আয়তন কত? 250 ইকুয়াল 0.31 মোলার। সুতরাং এটি হচ্ছে তার পরিবর্তিত ঘনমাত্রা। তাহলে আশা করি অঙ্কটা আমাদের কয় পার্ট হলো? 3 পার্ট হলো। আমরা হয়তো এটাকে আগে করতে পারতাম যে তড়িৎ বিশ্লেষণের আগে কতটুকু নিকেলের পরিমাণ, কতটুকু তড়িৎ বিশ্লেষণ হয়ে গেছে নিকেল, তার পরিমাণ কতটুকু অবশিষ্ট আছে। তাহলে যেটা প্রথম থেকে দ্বিতীয়টা বিয়োগ করলে অবশিষ্ট নিকেলের পরিমাণ, সেই পরিমাণে এত গ্রামে তার ঘনমাত্রা আমরা বাইর করলাম। আশা করি সবাই বুঝতে পেরেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি আমরা এই 4 নম্বর অঙ্কটা দেখি, তাও তড়িৎ বিশ্লেষণের চিত্র। এখানে M সালফেট, M একটা মেটাল যার পারমাণবিক ভর বলা হচ্ছে 58। তাহলে M সালফেটের জলীয় দ্রবণে 10 মিলি অ্যাম্পিয়ার বিদ্যুৎ 1 ঘন্টা চালনা করলে ক্যাথোডে কয়টি পরমাণু জমা হবে? আমরা এতক্ষণ হিসাব করছি কতটুকু পদার্থ। এখন আরেকটু এক্সটেনশন, কয়টি পদার্থ। তাহলে আমরা আগে কতটুকু পদার্থ হিসাব করে ফেলি। আমাদের সূত্র কি? আমরা জানি W = ZIT। সুতরাং Z এর মান কিভাবে? M/NF/IT। আসলে M এর আণবিক ভর কত দেওয়া আছে? 58। তার যোজনী কত? যেহেতু সালফেটের যোজনী হচ্ছে কত? 2-, সুতরাং ধাতুর যোজনী কত হবে? M2+, অর্থাৎ M2+
দুইটি ইলেকট্রন গ্রহণ করে m ধাতু রূপে ক্যাথোডে জমা হবে। তাহলে তার জারণ কত 2 ইনটু ফ্যারাডে 96500। এটা হলো z এর মান লিখলাম ইনটু i এর মান কত 10 মিলি অ্যাম্পিয়ার, তাহলে 10 ইনটু 10 টু দি পাওয়ার -3 অ্যাম্পিয়ার ইনটু সেকেন্ড 1 আওয়ার, তাহলে 60 ইনটু 60 সেকেন্ড, তাহলে 0.01082 গ্রাম, তাহলে 0.01082 গ্রাম। তাহলে এতটুকু পদার্থ আমাদের ক্যাথোডে জমা হয়েছে। এখন আমাদের জানতে হবে কতটি। আমরা জানি 1 মোল পদার্থতে থাকে 6.023 10 টু দি পাওয়ার 23 টি, অর্থাৎ 1 মোল পরমাণু ইকুয়াল টু Na, এটা আমরা জানি। সুতরাং 1 মোল সমান আবার কত গ্রাম? 58 গ্রাম। সুতরাং 58 গ্রামে পরমাণু থাকে, কতটুকু থাকে? Na মানে কত? 6.023 10 টু দি পাওয়ার 23 টি। সুতরাং আর আমাদের এত গ্রামে কত? 0.01082 গ্রামে। তাহলে আমরা কি করব? এতকে 0.01082 নিচে কত লিখব? 58 ভাগ করলে তাহলে কয়টি? 1.124 10 টু দি পাওয়ার 20 টি পরমাণু। তাহলে এখানে এতটি পরমাণু এখানে জমা হবে। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি অঙ্কটা দেখি, কপার সালফেট দ্রবণে 1 লিটার আছে 0.1 মোলার ঘনমাত্রা। প্রশ্ন হচ্ছে উদ্দীপকের ধাতুকে তড়িৎদ্বারে সঞ্চিত করতে কত কুলম্ব বিদ্যুতের প্রয়োজন হবে। তাহলে এখানে উদ্দীপক ধাতুকে, ধাতু হচ্ছে এখানে কপার, এটি আমাদের জমা হয়ে হবে কপার 2+, দুইটা ইলেকট্রন গ্রহণ করে উৎপন্ন করবে কপার ধাতুতে রূপান্তর হবে। তাহলে এখানে কত কুলম্ব বিদ্যুতের প্রয়োজন? আমাদের কিউ এর পরিমাণ চাইছে। আমরা জানি W = ZQ। তাহলে আমাদের এখানে এখন Z এর মান বাইর করতে পারলে, W এর মান জানলে আমরা সহজে Q এর মান পেয়ে যাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখো W কতটুকু পদার্থ আছে আমরা তার পরিমাণ আগে হিসাব করি। আমরা জানি S = 1000 W/mv, তাহলে W = SmV/1000। S মানে ঘনমাত্রা 0.1, m আণবিক ভর, কপারের আণবিক ভর কত? পারমাণবিক ভর কত? 63.5, আয়তন কত? 1 লিটার মানে 1000 ml, V/1000 বার, তাহলে 6.35 গ্রাম। এবার আমরা যদি মানটা এখানে বসে, তাহলে সুতরাং Q = W/Z। আমরা W Z সমান কি জানি? M/N/F। তাহলে কি হবে? N/F/W/M। আশা করি সবাই বুঝতে পারতেছো। N হচ্ছে তার যোজনী, কপারের যোজনী কত? দুইটি ইলেকট্রন গ্রহণ করে, তার যোজনী 2। ফ্যারাডে 96500। কতটুকু পদার্থ আমরা পেয়েছি? 6.35 গ্রাম। তার আণবিক ভর কত? 63.5। তাহলে এটিতে কাটলে 10 0 0 বাদ, এটা গুণ করলে 0 কুলম্ব। তাহলে অ্যানসার হচ্ছে এত কুলম্ব বিদ্যুৎ প্রয়োজন হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে তিনটা পাত্র নেওয়া হলো, একটা সিলভার নাইট্রেট, একটা কপার সালফেট, একটা ক্রোমিয়াম সালফেট। এই তিনটি পাত্রের মধ্যে একই সাথে যদি আমরা 2 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 1 ঘন্টা ধরে চালনা করলে কোন পাত্রে কতটুকু ধাতু জমা হবে। তাহলে আমরা তিনটা পাত্র আলাদা আলাদা নিলাম, সবগুলোতে 2 মিলি অ্যাম্পিয়ার বিদ্যুৎ 1 ঘন্টা ধরে চালনা করলে কোন পাত্রে কতটুকু ধাতু জমা হবে। তাহলে আমরা তিনটি অঙ্ক এখানে করতে হবে। তিনটা অঙ্কের ধরন একই রকম। আচ্ছা, প্রথমে এই পাত্রের জন্য দেখো, আমরা জানি W = ZIT। তাহলে আমরা W বললাম এটার জন্য। Z হলো তাদের সূত্র কি? M/NF IT। M হচ্ছে তার আণবিক ভর। এখানে এই পাত্রে কোন ধাতু জমা হবে? সিলভার। তাহলে আমাকে এটি মুখস্থ রাখতে হবে। তাহলে কত? সিলভার পারমাণবিক ভর কত? 108। তার যোজনী কত? সিলভার কিভাবে হয়? Ag+ ইলেকট্রন উৎপন্ন করে Ag। তাহলে তার
তার যোজনী কত হবে? একটা ইলেকট্রন গ্রহণ করার যোজনী 1 ইনটু 96500 ইনটু আই কত মিলি অ্যাম্পিয়ার 0। তাহলে যদি 2 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 1 আওয়ার ধরে চালনা করে তাহলে 108 এম এর মান হচ্ছে 1, এফ এর মান 96500, আই এর মান 2 অ্যাম্পিয়ার, টাইম হলো 1 ঘন্টা, তাহলে 60 ইনটু 60 8.058 গ্রাম সিলভার জমা হবে। একটা প্রশ্ন আমাদের দিল। দ্বিতীয় পাত্র যদি আমরা করি একই রকম ভাবে WB equal to M NFIT, শুধু পার্থক্য কোথায়? পার্থক্য তাদের যোজনী এবং তাদের পারমাণবিক ভর। M হচ্ছে কপার সালফেট, তাই এটা আমাদের মুখস্থ জানতে হবে কত। কপার সালফেটের আণবিক ভর পারমাণবিক ভর 63.5, তার যোজনী কত 2 ইনটু 96500 ইনটু 2 ইনটু 60 ইনটু 60, 2.369 গ্রাম কপার জমা হবে। তৃতীয় পাত্র সি WC, তাহলে M বাই NFIT, তাহলে আমাদের এখানে তৃতীয় পাত্র আমরা কোনটা? ক্রোমিয়াম। ক্রোমিয়ামের পারমাণবিক ভর কত? 52, তাহলে 52 ডিভাইড বাই 2 ইনটু কত আমাদের 96500 ইনটু আই এর মান কত? আই এর মান হচ্ছে 1.293 গ্রাম কি পাওয়া যাবে? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে তিনটার মধ্যে কোনটাতে বেশি পাওয়া যাচ্ছে? তাহলে তিনটার মধ্যে প্রথমটাতে পাওয়া যাচ্ছে 8.058 গ্রাম সিলভার, দ্বিতীয়টাতে পাওয়া যাচ্ছে 2.369 কপার, তৃতীয়টাতে 1.293 ক্রোমিয়াম। আশা করি সবাই অঙ্কগুলো বুঝতে পেরেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি আমাদের আজকের আলোচনার সর্বশেষ অঙ্ক দেখার চেষ্টা করি, সালফিউরিক অ্যাসিডের জলীয় লঘু দ্রবণে প্লাটিনাম তারের মাধ্যমে 1 আওয়ার বিদ্যুৎ প্রবাহিত করা হয়। তাহলে আমরা কি করলাম? একটি সালফিউরিক অ্যাসিডের জলীয় দ্রবণ নিলাম, সালফিউরিক অ্যাসিডের জলীয় দ্রবণ নিলাম, সেখানে প্লাটিনাম তার আছে, তার মাধ্যমে আমরা কত 1 ঘন্টা ধরে বিদ্যুৎ চালনা করলে এখানে হাইড্রোজেন উৎপন্ন হয় কতটুকু? 250 ml। প্রশ্ন হচ্ছে কত বিদ্যুৎ এখানে প্রবাহিত করা হয়েছিল। দেখো আমরা জানি 1 মোল হাইড্রোজেন ইকুয়াল টু 2.016 গ্রাম, আবার 1 মোল হাইড্রোজেন সমান হলো কত? STB তে 22.4 লিটার। তাহলে 22.4 লিটার হাইড্রোজেন গ্যাসের ভর 2.016 গ্রাম। সুতরাং আমরা পেয়েছিলাম 250 ইনটু 10⁻³ লিটার। হাইড্রোজেন গ্যাসের ভর হবে কত? 2.016 ইনটু 250 ইনটু 10⁻³ 22.4 লিটার। তাহলে লিটার বার একক 225 গ্রাম, 0.0225 গ্রাম। তাহলে আমাদের 250 ml দ্রবণে আমাদের হাইড্রোজেন আছে 1 গ্রাম। এখন আমরা গ্রাম থেকে আমরা তাকে তাহলে হাইড্রোজেনের বিক্রিয়া কিরকম? ক্যাথোডে বিক্রিয়া H+ একটা ইলেকট্রন ত্যাগ করে হাফ H2 হয়, তাহলে হাইড্রোজেন যোজনী কত? 1। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের H+ একটি ইলেকট্রন গ্রহণ করে, তাহলে কি হয়? হাইড্রোজেন গ্যাসে রূপান্তর হয়, H2 গ্যাসে রূপান্তর হয়। তাহলে একটা হাইড্রোজেন গ্যাসের পারমাণবিক ভর কত? 1.008 গ্রাম। তাহলে কয়টা ইলেকট্রন গ্রহণ করেছে এখানে? 1 মোল ইলেকট্রন। তাহলে 1 মোল ইলেকট্রন, 1 মোল ইলেকট্রন মানে কয় ফ্যারাডে বিদ্যুৎ? 1 ফ্যারাডে বিদ্যুৎ লাগে। তাহলে আমরা লিখব 1.008 গ্রাম হাইড্রোজেন পেতে বিদ্যুৎ প্রয়োজন কতটুকু প্রয়োজন? 1 ফ্যারাডে বা 96,500 কুলম্ব। সুতরাং আর আমাদের এত কতটুকু পাইলাম? 0.0225 গ্রাম হাইড্রোজেন পেতে আমাদের বিদ্যুতের প্রয়োজন হবে। তাহলে 1.008 96,500 ইনটু
0.0225 এত কুলম্ব, 0.5983 কুলম্ব। আশা করি এই অঙ্ক তোমরা বুঝতে পেরেছো। তোমাদের জন্য একটা অঙ্কবৃন্দ, আমরা তো অনেকগুলো অঙ্ক আমি দেখিয়েছিলাম, এবার তোমাদের জন্য একটা অঙ্ক রেখেছিলাম। দেখো, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের জ্বলিত লবণে 5 অ্যাম্পিয়ার, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের একটা দ্রবণে 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ চালনা করলে কত সময় ধরে চালনা করলে 1.6 গ্রাম ধাতু জমা হবে। তাহলে এখানে কিসের মান বাইর করতে হবে? টি এর মান বাইর করতে। তাহলে আমরা জানি m = ZIT, তাহলে সবগুলো ইনফরমেশনের মান বসাবো, টি এর মান আমরা সেকেন্ডে হিসাব করব। আশা করি তোমরা বাসায় অঙ্কটা করতে পারবে। এখন তাহলে আমরা শিখেছি এই অঙ্কগুলো আমাদের ইম্পর্টেন্ট পরীক্ষার 3 নাম্বারের জন্য একটা অঙ্ক আসে উদ্দীপকের মধ্যে। সুতরাং অঙ্কগুলো এই জন্য আমি অনেকগুলো অঙ্ক করানোর চেষ্টা করেছি। তোমরা বাসায় আরো অঙ্ক প্র্যাকটিস করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।